আজকের ভিডিওতে আলোচনা করব আপনাদের সবথেকে বেশি যে প্রশ্নটা আমাকে করেছিলেন সেই প্রশ্নটা নিয়েই আলোচনা করব। প্রশ্নটা হলো এটা যে এত জায়গা থাকতে, সাউথ আমেরিকা থাকতে, আপনার ব্রাজিল, আর্জেন্টিনা এই সমস্ত জায়গার আছে, ইউরোপের রয়েছে, তা থাকতেও মোহনবাগান ম্যানেজমেন্ট কেন সবসময় অস্ট্রেলিয়ান প্লেয়ার বা এ লিগের প্লেয়ারদের পেছনে পড়ে আছে, আর আরমান্দো সাদিকুকে নিয়ে দু একটা কথা বলবো। প্রথমে চলে আসি ব্রাজিল, আর্জেন্টিনা, ইউরোপের বড় বড় দেশ, স্পেন, ইটালি, এই সমস্ত দেশ থাকতে কেন মোহনবাগান অস্ট্রেলিয়ান প্লেয়ারদের পেছনে পড়ে আছে, বা বলতে পারেন এই লিগ থেকে কেন প্লেয়ার নিয়ে আসছে। যদি খুব ভালো করে আপনাদের বুঝিয়ে বলি বিষয়টা, দেখুন, যদি স্পেনের লিগে মানে লা লিগায় বা লা লিগা টুও ধরতে পারেন, বা ফ্রান্সে বা ইউরোপে বা ব্রাজিলেই ধরে নিন, বা আর্জেন্টিনার লিগেই ধরে নিন, যদি কোনো প্লেয়ার খুব ভালো খেলে তখন তার মার্কেট ভ্যালু কিন্তু বিশাল লেভেলে বেড়ে যায় এবং সেটা 100 কোটি টাকার কাছাকাছিতে পৌঁছে যায়, এবং তখন তাদের পেছনে পড়ে ওয়ার্ল্ডের সব থেকে বড় বড় ক্লাব, যারা কয়েক হাজার কোটি টাকা দিয়ে টিম বানায়, তারা তখন সেই প্লেয়ারকে তোলার পেছনে পড়ে যায়। এবার মোহনবাগানকে যদি ব্রাজিল, আর্জেন্টিনা বা ইউরোপ থেকে প্লেয়ার নিতে হয়, তাহলে তাদের এমন প্লেয়ার নিতে হবে যে প্লেয়ারের মধ্যে পোটেনশিয়াল রয়েছে কিন্তু লিগে এখনও খুব ভালো খেলেনি, কারণ সে লিগে ভালো খেলা মানেই তাকে ইউরোপের বড় ক্লাব তুলে নিয়ে চলে যাবে। এবং শুধু তুলে নিয়ে যাওয়ার ব্যাপারটা নয়, তারা যে অফারটা করবে, তারা প্রথমে 50 কোটি 30 কোটি এরকম দিয়ে অফার শুরু করবে। তো মোহনবাগানের পক্ষে সেই অফারে বা সেই টাকার অফার দেওয়াটা সম্ভব নয়। এবার যেটা হতে পারে যে ওদের কোনো ক্লাব লিগ বা আমাদের কলকাতা লিগের মতো লিগ থেকে কোনো প্লেয়ারকে আমরা তুলে নিয়ে এলাম, পোটেনশিয়াল আছে দেখে। এবার সেখানকার লিগের কোয়ালিটি কিন্তু আমাদের এই লিগের মতো এতটা বড় লেভেলের লিগ নয়, এবং সেই লিগে তারা হয়তো খুব ভালো খেলছে বা খেলার চেষ্টা করছে, সেখান থেকে সেই প্লেয়ারটাকে আমরা তুলে নিয়ে এলাম, যেটা আই লিগের ক্লাব বা কিছু ক্লাব করে। এবার কপাল যদি ভালো থাকে তাহলে সেই প্লেয়ার এখানে ক্লিক করে যাবে, মারাত্মক ভালো খেলে দেবে এবং একটা বিশাল বড় সাইনিং হয়ে যাবে। আবার উল্টোটা হওয়ার সম্ভাবনাও সব থেকে বেশি থাকে, যে প্লেয়ারটা এখানে এসে খেলতে পারলো না। এইবার সেই সমস্ত প্লেয়ারকে আনতে গেলেও কয়েক কোটি টাকা খরচ করতে হবে, এবং প্লেয়ারটা যদি ফ্লপ করে তাহলে সেই সিজনটা কিন্তু মোহনবাগানের পুরো ভোগে চলে যাবে। তখন মাঝখানে প্লেয়ার আনা যাবে না, আনতে গেলেও যদি আপনি মাঝ সিজনে চেঞ্জ করার চেষ্টা করেন তখনও সেই কোয়ালিটির প্লেয়ার পাবেন না। ওর থেকে মোটামুটি বেটার কাউকে পাওয়া গেলে কোনো ক্লাব ছাড়ছে বা ক্লাব পায়নি এরকম প্লেয়ার, তাকে ধরে নিয়ে আসতে হবে, দিয়ে কোনো রকমের সিজনটা শেষ করতে হবে। তো এই প্রবলেমটা ফেস করবে না বলে মোহনবাগান অস্ট্রেলিয়ান লিগকে টার্গেট করেছে। এবার যদি বলেন কেন অস্ট্রেলিয়ান লিগ, কেন এত জায়গায় এত লিগ হচ্ছে সেগুলো ছেড়ে দিয়ে অস্ট্রেলিয়ান লিগ কেন? অস্ট্রেলিয়ান লিগের ব্যাপারটা হচ্ছে, অস্ট্রেলিয়ান লিগে যে প্লেয়াররা খেলে এবং সেখানে যে এজেন্টরা কাজ করে, তাদের সাথে মোহনবাগান ম্যানেজমেন্টের খুব ভালো রিলেশান আছে এবং খুব ভালো কন্ট্যাক্টস আছে। মানে অস্ট্রেলিয়া লিগে কোনো বড় মাপের প্লেয়ার যদি মানে খুব ভালো খেলছে, নিজেকে প্রমাণ করেছে, এরকম জায়গায় রয়েছে, তার ক্ষেত্রেও কিন্তু মোহনবাগান সোর্স খাটিয়ে বা ট্রান্সফার ফি দিয়ে তাকে নিয়ে আসতে পারে, কারণ তাদের হায়েস্ট মার্কেট ভ্যালুটা খুব বেশি যায় না, যেটা মোহনবাগানের, হ্যাঁ বলতে পারেন যে টপ লেভেলের প্লেয়ার রয়েছে, সে 30-40 কোটি টাকা একটা মার্কেট ভ্যালু নিয়ে রয়েছে, সেখানে মোহনবাগান যেতে পারবে না, কিন্তু সেই প্লেয়ারটা 1 বছর বা 2 বছর পরে তার মার্কেট ভ্যালু একটু পড়লে মোহনবাগানের কিন্তু সুযোগ থাকে তাকে তুলে নেওয়ার। এবং এক্ষেত্রে সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এই প্লেয়ারটা মানে কি বলবো, প্রতিষ্ঠিত প্লেয়ার বা পরীক্ষিত প্লেয়ার, তাকে দেখেছে, তার খেলা দেখা গেছে, তারপরে তাকে নিয়ে আসছে এবং সেখানকার লিগে সে নাম করে ফেলেছে, মানে একটা রেপুটেড প্লেয়ারকে তারা পারছে, এবং রেপুটেড প্লেয়ার এলে ফেল হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম থাকে। এবং মজার বিষয় হচ্ছে মোহনবাগান আইএসএলের যে কোনো ফরেনারকে পছন্দ হলে প্রচুর টাকা ট্রান্সফার ফি দিয়ে তুলে নিতে পারে, এবং আইএসএলের থেকে বেটার কোনো লিগে যদি এরকম অপশান থেকে থাকে সেটা হচ্ছে এই লিগ। এই লিগের প্লেয়ারদেরও কিন্তু ভালো টাকা দিয়ে মোহনবাগান তুলতে পারে, সেটা তাদের বাজেটের মধ্যে থাকে। আরও একটা সোর্স মোহনবাগানের আছে ভালো প্লেয়ার তোলার বা এজেন্টদের সঙ্গে কন্ট্যাক্ট, সেটা হচ্ছে স্পেনে। বাট স্পেনের ব্যাপার আপনারা সবাই জানেন, স্পেনে একমাত্র লা লিগা 2 বা 3rd ডিভিশন যে লিগ রয়েছে সেখান থেকেই মোহনবাগান প্লেয়ার তুলতে পারবে। ফার্স্ট ডিভিশনে যে টিমগুলো খেলছে সেখান থেকে প্লেয়ার মোহনবাগানের আসবে বা মোহনবাগানে চাইলে তুলতে পারে, এরকম সিচুয়েশান হচ্ছে, কিন্তু বাজেটে কুলোবে না।
ওখানকার প্লেয়ারদের যে বাজেট, ওখানে একটা ভালো প্লেয়ারকে তুলতে গেলে মোহনবাগানের টোটাল টিমের যা বাজেট সেটা একটা প্লেয়ারের জন্য লেগে যাবে। আরও একটা কারণ হচ্ছে, ধরুন স্পেনের একটা প্লেয়ার মোটামুটি ভালো খেলছে, সেকেন্ড ডিভিশন বা থার্ড ডিভিশন, মোহনবাগান সেই তাকে টাকা দিয়ে তুলতে পারার মতো বাজেট রয়েছে। সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন কেন, আমি ধরে নিলাম ফার্স্ট ডিভিশনেরই কোনো প্লেয়ার বা ফার্স্ট লা লিগারই কোনো প্লেয়ার, সে ধরুন তার মার্কেট ভ্যালু 70 কোটি টাকা, তাকে মোহনবাগান বলে ঠিক আছে 70 কোটি টাকাই দেবো। তো সেই প্লেয়ারটা ইন্ডিয়ায় আসতে গেলে 5 বার ভাববে। সে ভাববে ইন্ডিয়ান লিগ সম্পর্কে আমি কিছু জানি না, লিগের কোয়ালিটি যদি ডাউন হয় এবং সেখানে আমি গেলাম বিশাল কিছু খেললাম, কিন্তু আমাকে আর স্পেনের টিম বা স্পেনের আন্ডার যে কোনো টিম, সে ক্লাব হতে পারে বা ন্যাশনাল টিম হতে পারে, যে কোনো টিমই তাকে আর বিবেচনার মধ্যে রাখলো না, বললো দূর ও তো সেই ইন্ডিয়ান সুপার লিগ খেলে, তার আর অত ভালো কোয়ালিটি নয়, এখানে স্পেনে খেললে আমাদের লিগের কোয়ালিটির লিগে খেললে বুঝতাম যে কীরকম খেলছে, তো ওখানে যে কেউ ভালো খেলবে, এরকম একটা ব্যাপার চলে আসবে। ফলে সে বুঝে যাচ্ছে যে আমি আর স্পেন টিমে হয়তো বা স্পেনের কোনো ক্লাবে ফেরাটা আমার পক্ষে মুশকিল হয়ে যাবে। আর একটা বিষয় হচ্ছে, সে আইএসএল সম্পর্কে জানবে কী করে, জানতে গিয়ে সে দেখবে আমাদের পুরনো খেলাগুলো, সেখানে রেফারিং দেখার পর না সে আর কোনো দিন ইন্ডিয়ায় আসতেই চাইবে না, বলবে ওখানে মেরে ঠ্যাং ভেঙে দিলেও কার্ড দেখায় না রেফারি, তো ভুলভাল ডিসিশান দেয়। তো রেফারিরা খেলা পরিচালনা করে, মানে রেফারি ডিসিশনের ওপর খেলার রেজাল্ট ডিপেন্ড করে, সেটা দেখার পর সে এমনিই আর আসতে চাইবে না। কিন্তু এ লিগ বা অস্ট্রেলিয়ার প্লেয়ারদের ক্ষেত্রে সুবিধাটা কী হচ্ছে, রয় কৃষ্ণার মতো প্লেয়াররা, জেসন কামিন্সের মতো প্লেয়াররা, দিমিত্রি পেট্রাডসের মতো প্লেয়াররা এখানে খেলছে, তাদের থেকে তারা খোঁজ নিতে পারে, তাদেরকে ফোন করলে তারা ভালোই রিপ্লাই দেবে যে না এএসএল ভালো, এখানে খেলতে পারো, এখানে খেললে অনেক ভালো পাবে, টাকা পয়সাও ভালো পাবে, অনেক বেশি জনসমর্থন দেখতে পাবে, অনেক ভালো খেলা হয়, এরকম ভালো ভালো পজিটিভ কথাবার্তা তারা বলল। এবং তাদের মনেও ভরসা হবে যে না আমার এই বন্ধুটা আগে থেকে খেলছে, তো ও যখন বলছে ঠিক আছে, বা ও যে টিমে আছে আমি সেই টিমেই যাই, তাহলে অন্তত অসুবিধা হবে না, একটা তো বন্ধু পাবো, এবং ও যখন খেলছে ও তো ভালো প্লেয়ার ছিল, তাহলে আমারও খেলতে অসুবিধে নেই। এই জায়গাটা কিন্তু রয়েছে অস্ট্রেলিয়ান প্লেয়ারদের ক্ষেত্রে। এবং ঠিক একইভাবে জেমি ম্যাকলারেনকে কিন্তু মোহনবাগান অনেক দিন টার্গেট করেছিল, কিছুতেই পাচ্ছিল না। এখন যেটা শোনা যাচ্ছে যে জেমি ম্যাকলারেনকে রাজি করানোর পেছনে সব থেকে বড় অবদান আছে দুজন প্লেয়ারের, একজন হচ্ছে দিমিত্রি পেট্রাডস এবং জেসন কামিন্স, তারাই কিন্তু একটা ইনিশিয়েটিভ নিয়েছিল তার সাথে পার্সোনাল লেভেলে কথাবার্তা বলে তাকে রাজি করানোর ক্ষেত্রে, এবং যেটা শোনা যাচ্ছে এখনও যে একদমই রাজি হয়ে গেছে এবং সব কিছু ফাইনালি হয়ে গেছে, তার আশাটা শুধু সময়ের অপেক্ষা, এরম জায়গায় পৌঁছে গেছে বলে শোনা যাচ্ছে। কিন্তু আবার বলবো যতক্ষণ না আসছে আমি তো বিশ্বাস করব না। তবে দিমিত্রির সাথে জেমি ম্যাকলারেনের রিলেশনটা ভীষণ ভালো এবং পার্সোনাল লেভেলে একদম মানে খুব ক্লোজ বন্ধু বলা চলে। তো দিমি এটাতে একটা ইনিশিয়েটিভ নিয়েছিল এবং তার সঙ্গে জেসন কামিন্সও ছিল, এবং ম্যাকলারেন কথা দিয়ে দিয়েছে যে সে মোহনবাগানে খেলবে এবং দিমির সাথে একই টিমে খেলবে। কিন্তু যদি এই অস্ট্রেলিয়ান প্লেয়াররা না থাকতো আইএসএলে, তাহলে কিন্তু আমরা জেমি ম্যাকলারেনের মতো প্লেয়ারকেও সই করাতে পারতাম না, সেও ইন্ডিয়ায় খেলতে আসতে রাজি হতো না, সে তাকে যতই টাকা দিন না কেন, সে তার কেরিয়ারের কথা ভাবতো বা রিস্ক নিতে চাইতো না। সেটা কিন্তু পসিবল হয়েছে যেহেতু এই লিগের প্লেয়াররা এখানে খেলে বলে। এবং কোনো লিগের ওই রকম লেজেন্ডারি প্লেয়ার যে লিগ কাঁপাচ্ছে, সেই রকম প্লেয়ার যেরকম রয় কৃষ্ণাও ছিল এক সময়, তো সেই প্লেয়ারকে কিন্তু মোহনবাগান অন্য কোনো দেশ থেকে তুলতে পারতো না। তার জন্য একটা এজেন্টদের কানেকশান লাগে, মানিটারি ফ্যাক্টর আছে, এবং তারা ভবিষ্যৎটাও দেখবে। এই তিনটে বিষয় ম্যাচ করে কিন্তু এত বড় মাপের প্লেয়ারকে তুলে আনাটা সম্ভব ছিল না অন্য কোনো লিগ থেকে। এখন হাবাস নিজের চেষ্টায় স্পেন থেকে অনেক প্লেয়ার নিয়ে এসছেন, আগেও ভবিষ্যতেও হয়তো আনবেন, কিন্তু সেক্ষেত্রেও ব্যাপারটা হচ্ছে তারা কিন্তু তাদের ভালো সময় পেরিয়ে, মানে বলতে পারেন পারফরমেন্স গ্রাফটা নিচের দিকে যাচ্ছে, সেই সময় তাকে হাবাস অ্যাপ্রোচ করে। কারণ যার পারফরমেন্স গ্রাফ আপার দিকে যাচ্ছে, সে হাবাসের কথায় নিশ্চয়ই 30 কোটি টাকা ছেড়ে এসে 5-10 কোটি টাকায় খেলতে যাবে না। এবার যদি চলে আসি সাদিকুকে নিয়ে আপডেট। হ্যাঁ, সাদিকুকে যদি মোহনবাগান ছাড়ে তাহলে কিন্তু মোহনবাগানকে ক্ষতিপূরণ দিতে হবে। কেন ব্যাপারটা হচ্ছে, সাদিকুর সাথে 1+1 চুক্তি ছিল। 1+1 মানে তাকে কিছু টার্গেট দেওয়া হয়েছিল যে তোমাকে এতগুলো গোল করতে হবে, আমাদের টিম যদি এই আইএসএলের ফাইনালে পৌঁছয়, লিগ শিল্ডে 1 বা 2 মধ্যে থাকে, এই সমস্ত হয়, তাহলে তোমার 1 বছরের কন্ট্রাক্ট আরও এক্সটেনশান করা হবে। এখন মজার ব্যাপার হলো, সাদিকুকে যা যা টার্গেট দেওয়া হয়েছিল সেই সমস্ত টার্গেট কিন্তু সাদিকু আর মোহনবাগান টিম অ্যাচিভ করে ফেলেছে। ফলে সাদিকু বলতেই পারে যে আমি তো সমস্ত কিছু অ্যাচিভ করেছি, তাহলে আমার 1 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশান চাই। তো সেটা হয়তো বলবেই, সেটা তার কথা থেকে বোঝা যাচ্ছে, সে বলেছে আবার মোহনবাগানে এসে খেলবে।
তো এই জায়গায় যদি সাদিকুকে সরিয়ে অন্য কোনো প্লেয়ারকে আনতে হয় তাহলে সাদিকুকে কিন্তু একটা কম্পেনসেশন মোহনবাগান ম্যানেজমেন্টকে দিতেই হবে, এবং সেইটা মোহনবাগান ম্যানেজমেন্ট হয়তো ডিসাইড করেই ফেলেছে যে সাদিকুকে ক্ষতিপূরণ দিয়েই তার বদলে অন্য প্লেয়ার আনবে, এরকম একটা জিনিস শোনা যাচ্ছে। এবং এটাও ক্লিয়ার, সাদিকু মোহনবাগানে খেলতে চায়, তার মানে তাকে মোহনবাগান ম্যানেজমেন্টকে সরাতে হবে, সে নিজে থেকে ছাড়ছে না, এবং সেক্ষেত্রে তার যেহেতু চুক্তিতে অপশান রয়েছে 1 বছর বাড়ানোর, তো ন্যাচারালি সেটা ব্রেক করছে মোহনবাগান ম্যানেজমেন্ট, তাই তাকে ক্ষতিপূরণ দিতে হবে। আশা করি ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। সাদিকু হয়তো চলেই যাবে, কিন্তু সাদিকু যাওয়ার পেছনে মোহনবাগান ম্যানেজমেন্টের একটা ভালো টাকা যাবে ওকে ছাড়ার জন্য। লোকে প্লেয়ার আনার জন্য টাকা দিতে হয়, এক্ষেত্রে আবার ছাড়ার জন্যও টাকা দিতে হবে। তো এই ভিডিওতে এইটুকুই আপডেট ছিল আপনাদের জন্য। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, এবং জয় মোহনবাগান।